নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দীর্ঘ টালবাহানার পর ৩.৫ মাস পরে জ্যোতিপ্রিয় মল্লিককে মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভা থেকে সরালেন। মানে বনো আর একটা কি শিল্পোদ্যোগ মন্ত্রকের মন্ত্রী ছিলেন, সেই দুই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু তাকে কি দপ্তরবিহীন মন্ত্রী করে মন্ত্রিসভায় রাখা হয়েছে? এটার কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। বালু মল্লিকের ছেড়ে দেওয়া দুটো দপ্তরের দায়িত্ব ভাগাভাগি করে বীরবাহা হাঁসদা পার্থ ভৌমিককে দেওয়া হয়েছে। সাধন পাণ্ডে দীর্ঘদিন দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন অসুস্থতার পরে। তাহলে বালু মল্লিককে যে রেসপন্সিবিলিটি ছিল, বর্তমান দায়িত্ব মন্ত্রিসভায়, সেগুলো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, দিয়ে কি তাকে দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা হয়েছে? এই একটা প্রশ্ন কিন্তু ঘুরছে। যাই হোক, শেষ পর্যন্ত ৩.৫ মাস পরে বালু মল্লিককে মন্ত্রিসভায় তার যে পদ ছিল বর্তমানে, সেই পদ থেকে সরানো হয়েছে। এত দেরি করা হলো কেন? পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যেখানে ১ সপ্তাহ ১০ দিনের মধ্যে পুরো বিষয়টা তৃণমূল করে ফেলেছিল, সেখানে বালু মল্লিকের ক্ষেত্রে এত সময় লাগলো কেন? আসলে পার্থর বান্ধবী অর্পিতার বাড়ি থেকে করকরে সব নোট, ৫০০-২০০০ টাকার নোট উদ্ধারের ছবি বেরিয়েছিল। তার মূল্য হয়েছিল ৫০ কোটি টাকা। ব্যাংক থেকে টাকা গোনার মেশিন আনতে হয়েছিল, প্রচুর গয়নাগাটি, দলিল টলিল সব বেরিয়েছিল। তখন আর চক্ষু লজ্জার খাতিরে পার্থকে আর মন্ত্রিসভায় রাখতে পারেনি। যদি পার্থর বান্ধবীর বাড়ি থেকে ওরকম নগদ টাকা উদ্ধারের ছবি প্রকাশ্যে না আসতো, তাহলে পার্থ অনেকদিন বহাল তবিয়াতে মন্ত্রিসভায় রাজ করত। অর্থাৎ টাকার ছবি জনসমক্ষে প্রকাশ্যে আসাটা হচ্ছে তৃণমূলের চোখে দুর্নীতি। আর টাকার ছবি প্রকাশ্যে না আসলে বালু হয়ে যায় দ্বিতীয় সবুজ বিপ্লবের জনক। অনেকে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাধ্য করেছেন মুখ্যমন্ত্রীকে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বালু মল্লিককে মন্ত্রিত্ব থেকে সরাতে। আমি এটা বিশ্বাস করি না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই নিজেকে সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে তুলে রাখতে চান না কেন, তার বিরুদ্ধেও কিন্তু প্রচুর অভিযোগ আছে। তিনি অপাপবিদ্ধ শিশু তো নন, আর তিনি কাঁচের ঘরে বসে ঢিল ছোড়ার সাহসটাও করবেন না। এটা জনমানসে একটা নেগেটিভ প্রতিক্রিয়া হচ্ছে। নির্বাচন আসছে, এই শঙ্করাড্ড ধরা পড়ে গেছে, শেখ শাহজাহানের ডেরায় তল্লাশিতে গেছিল ইডি, তারপরে কি ঘটনা হয়েছে আপনারা সবাই জানেন। আড্ডঘনিষ্ঠ ব্যবসায়ীকে ধরা হয়েছে, রেশন দুর্নীতির টাকা বহু জায়গায় চলে গেছে। ইডি বলছে ২০,০০০ কোটি টাকার দুর্নীতি, ১০,০০০ কোটি টাকা বালুই বাইরে পাঠিয়েছে, হাওয়ালা, দুবাই যোগ, এসব নানা রকম যখন সামনে আসছে, তখন বাধ্য হয়েছেন মমতা অভিষেক যে বালুকে মন্ত্রিসভায় যে দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে। যদি এত কিছু না ঘটতো, যদি এত কিছু দাবি ইডি আদালতে না করতো, তাহলে বালু মল্লিক স্বপদে বহাল থাকতেন। এটা ওই পেশাদারি সংস্থা বার্তা দিতে চাইছে যে অভিষেকের জন্যই শেষ পর্যন্ত বালু মল্লিককে মন্ত্রিসভা থেকে সরানো গিয়েছে। বিষয়টা তা নয়। অভিষেক ঘনিষ্ঠ পার্থ ভৌমিক কিছুদিন আগে বলেছিলেন, যা দুর্নীতির অভিযোগ হচ্ছে ২০১১ থেকে ২১ পর্যন্ত, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সতীর্থরাই দুর্নীতি করেছিলেন। আর ২১-এর পরে যারা এসছেন তারা নতুন তৃণমূল, তাদের গায়ে দুর্নীতির ছিটে পোটা দাগ নেই। অর্থাৎ যত দোষ নন্দ ঘোষের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সহকর্মীদের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপাপবিদ্ধ ইমেজ তৈরি করার চেষ্টা করছিলেন তার স্পিন ডক্টরসরা, তার অনুগামী বিধায়করা। এখনো সেই খেলাটা চালু হয়েছে যে অভিষেকের দাবি মেনে মমতা বন্দ্যোপাধ্যায় বালুকে সরালেন।
এসব দাবি টাবি কিছু নয়। যখন জল মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে, যখন জনমানসে প্রবল নেতিবাচক ধারণা হয়েছে, যখন কেন্দ্রীয় এজেন্সি আদালতে গিয়ে রেশন দুর্নীতির বহরটা জনসমক্ষে জানাচ্ছেন, তখন আর শাক দিয়ে মাছ ঢাকা যাবে না বুঝতে পেরেই এই পদক্ষেপটা নিয়েছেন। কিন্তু এখন বিধায়ক হিসাবে থেকে গেছেন, তাকে সাসপেন্ড পর্যন্ত করা হয়নি। পার্থকে কিন্তু দলের ওইসব সাংগঠনিক পদ থেকে সরিয়ে দিয়েছিল, কিন্তু বালু মল্লিককে এখনো করা হয়নি। তিনি কিন্তু সাংগঠনিক পদে আছেন, বিধায়কও আছেন। তাকে তো দল বলেনি যে তুই বিধায়ক পদ থেকেও ইস্তফা দাও। অর্থাৎ এগুলো পুরোটাই হচ্ছে আইওয়াস। শুনুন, এই মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু আমলা ছাড়া কারুরই সে অর্থে কোনো ক্ষমতা নেই। বহুদিন আগে বিধানবাবুর সময় একটা এটা কি বলবো, রসিকতা বলুন, জোক বলুন, খুব শোনা যেত তখনকার সাংবাদিকদের মুখে। তা হেমচন্দ্র নস্কর বিধানসভার মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে হেমবাবু, এই মন্ত্রিসভাকে কিভাবে দেখছেন? তিনি বললেন, একজন কালীপদ, একজন খালিপদ, বাকি সব চতুষ্পদ। কালীপদ মানে কালীপদ মুখার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ডেন্টাল কালী বলে পরিচিত ছিলেন। কংগ্রেসের পুরনো যে দপ্তর ছিল হাজি মহসিন স্কোয়ারে, কালীপদ মুখোপাধ্যায় স্মৃতি ভবন। খালিপদ হলেন যাদব পাঁজা, গান্ধী ভক্ত বলে পায়ে চটি পড়তেন না। তাহলে একজন কালীপদ, একজন খালিপদ, বাকি সব চতুষ্পদ। প্রয়াত কংগ্রেস নেতা হেমচন্দ্র নস্করের এই উক্তিটি অনেকে বলছেন এই ডিসপেন্সেশনেও প্রযোজ্য। এখানে কালীপদ খালিপদ নেই, অন্য কেউ আছেন হয়তো। আর বাকিদের মাথা উঁচু করে একটা কথা বলার ক্ষমতা নেই। হ্যাঁতে হ্যাঁ, নাতে না। 14 তলা যদি বলে সূর্য পশ্চিম দিকে ওঠে, তারাও সমস্যারে বলবেন সূর্য পশ্চিম দিকে ওঠে, আর পূর্ব দিকে অস্ত যায়। এই হচ্ছে ব্যাপার। তাই ওই বহিষ্কার করা, সাসপেন্ড করা 6 বছরের জন্য, মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া, এগুলো হচ্ছে লোক দেখানো, আইওয়াস। উত্তম সর্দার কিন্তু 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। তা উত্তম সর্দার এখনো তৃণমূলেই আছে। এগুলো হচ্ছে লোক দেখানো। ভাঙড়ের তাজা ছেলে আরাবুলকে সাসপেন্ড করা হয়েছিল, সেই আজাবুল বহাল তবি আছে। শিক্ষিকাকে জগ ছুড়ে মেরেছিল, সে আবার পার্থ চট্টোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ ছিল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আসলে জনমানসের একটা ধারণা তৈরি হয়েছে যে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় আর্থিক অপরাধগুলো এই জমানায় সংগঠিত হয়েছে। ভোট এসে গেছে, জনমুখী প্রকল্প চালু করে এই দুর্নীতির অভিযোগকে ঢাকতে চাইছে শাসক দল। তার আগে এই ধরনের পদক্ষেপে যদি মানুষের মনে একটা ইতিবাচক বার্তা যায়, সেটুকুই লাভ। এত সময় লাগায়, 3.5 মাস সরাতেন না। ভোট এসে গেছে, ইডির দাবি 20,000 কোটি টাকার দুর্নীতি, তখন বাধ্য হয়ে সরালেন। এবং আরো পরবর্তীকালে আরো কি সব বেরিয়ে পড়ে সেই আশঙ্কা থেকে। নইলে বালু মল্লিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হিম্মত নেই। বালু মল্লিকের বিরুদ্ধে অনেক আগেই প্রশাসন ব্যবস্থা নিতে পারত। রাজ্য প্রশাসন যখন সিআইডি এফআইআর করেছিল রেশন দুর্নীতির বিষয়ে, তখন ট্যাফও করেনি, তারা উচ্চবাচ্য করেনি, তদন্ত ধামাচাপা দিয়েছিলেন। বাকিবুরের বিরুদ্ধে আগে অনেক অভিযোগ ছিল। বাকিবুর উত্থান অবশ্য বাম আমলে, সম্ভবত মোর্তাজা হোসেনের খুব ঘনিষ্ঠ ছিলেন। প্রয়াত মোর্তাজা হোসেন দেগঙ্গা থেকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হতেন, জিতেছিলেন, খাদ্যমন্ত্রী ছিলেন। খাদ্য দপ্তরটা ফরওয়ার্ড ব্লক দেখতো। যখন বামেরা সেচ দিত আরএসপি কে, জলসম্পদ সিপিআই কে, পূর্ত খাদ্য দিত ফরওয়ার্ড ব্লককে, যাতে দল তারা চালাতে পারে। তাই খাদ্য দপ্তর দীর্ঘদিন বাম শরিক ফরওয়ার্ড ব্লকের দখলে। রেশন রোষের কথা আপনাদের মনে আছে, 2009-10 রেশন রেশ হয়েছিল। তাই খাদ্য দপ্তরের দুর্নীতিটা দীর্ঘদিন। তারপরে ভুয়ো রেশন কার্ড দিয়ে তো অনেক টাকা তো নয় করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যখন ডেডলাইন দিল যে 3 সপ্তাহের মধ্যে আধার আর রেশন কার্ড সংযুক্ত করতে হবে, তখন রাজ্য সরকার পদক্ষেপটা নিল, নইলে তা কিন্তু করতে চাইছিল না। তারপরে বালু হয়ে গেল দ্বিতীয় সবুজ বিপ্লবের জল। তাই খাদ্য দপ্তর এবং রেশন সংক্রান্ত দুর্নীতির অভিযোগ বুড়ি বহুদিন ধরে। এই সরকারের আমলেও বহু অভিযোগ হয়েছে,
কেস হয়েছে, সিআইডি তদন্ত করেছে, তদন্তের কোনো অগ্রগতি হয়নি, ধামাচাপা পড়ে গেছে। তদন্ত যদি ঠিকভাবে চালাতো রাজ্য সরকার, এই দুর্নীতির বহর এই পর্যায়ে পৌঁছতো না। দুর্ভাগ্য আমাদের। বালুকে খাদ্য দপ্তর থেকে সরিয়েও একটা বডির চেয়ারম্যান করে রাখা হয়েছিল, যাতে সে খাদ্য দপ্তরকে নিয়ন্ত্রণ করতে পারে। সবই ওই ৭৫-২৫-এর গল্প। এখন বালুকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়ে এরা বার্তা দিতে চাইছে, দেখো আমরা জিরো টলারেন্স অন করাপশন। এসব শুনলে পাগলেও হাসবে। তৃণমূল বলছে আমরা দুর্নীতির বিষয়ে আমাদের জিরো টলারেন্স। কি আর বলবো, মানুষ সব বুঝছেন। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ হয়তো এই অনাচার অবিচারের জবাব দেবেন। রুদ্রনীল ঘোষ, বিশিষ্ট শিল্পী, সন্দেশখালি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সুন্দর কবিতা লিখেছেন। প্রতিবেদনের শেষে শুনে নিন রুদ্রনীলের এই কবিতা। তছনছ তোর জোড়া ফুল চাষ কি দেখছো বনমালী, তছনছ তোর জোড়া ফুল চাষ কি দেখছো বনমালী, যত অন্যায় পাপ করেছিলে জমে সন্দেশ খালি, ছাই চাপা সব আগুন ফেটেছে বেরোচ্ছে যত লাভা, ছাই চাপা সব আগুন ফেটেছে বেরোচ্ছে সব লাভা, সাধু সাবধান সামলাও ধান আর খেলো না কো দাবা, সে শাহজাহানের ছিল তাজমহল পাপ মহল এশা জাহান, সে শাহজাহানের ছিল তাজমহল পাপ মহল এশা জাহান, সেও গিয়েছে এও যাবে হবে সব খান খান। তাই মুখোমুখি আজ পুলিশ মানুষ, অধিকার কাড়া যুদ্ধ, ধৈর্যের বাঁধ ভেঙেছে এবার থাকবে না অবরুদ্ধ, যে মায়ের হাতে শাখার বদলে মুঠো করে ধরা লাঠি, সে মায়ের গলা থামানো যাবে না যত নাড়ো কলকাঠি, জীবনের চোখে জলের বদলে আগুন ঝলসে ওঠে, জীবনের চোখে জলের বদলে আগুন ঝলসে ওঠে, বদলা নেবার হিসেব বোঝার প্রতিবাদ তার ঠোঁটে, সন্দেশ দেয় সন্দেশ খালি আর নয় অন্যায়, সন্দেশ দেয় সন্দেশ খালি আর নয় অন্যায়, শাসক তোমার শোষণ বন্ধ মেনে নাও পরাজয়, হিসাবের খাতা খুলেছে মায়েরা কি কিভাবে চলে লুট, হিসাবের খাতা খুলেছে মায়েরা কি কিভাবে চলে লুট, শাসক তোমার লুডোর চালেতে ছক্কা এবার পুট, ধিকি ধিকি জ্বলা আগুন আজকে দাউ দাউ দাবানল, লুট তরাজের দিন হবে শেষ তাড়াতাড়ি ফলাফল, শয়তান খোঁজে সন্দেশ খালি মায়েদের হাত ধরে, আর দালাল পুলিশ কাঁপে চিন্তায় দিদি নাম জপ করে, অনেক লুটেছ মান ইজ্জত চাল ডাল জমি বাড়ি, অনেক লুটেছ মান ইজ্জত চাল ডাল জমি বাড়ি, মামাটি মানুষ মিথ্যে ফানুষ রক্তের কারবারি, আর কতদিন পুলিশের ঢালে বাঁচবে চালাকি করে, আর কতদিন পুলিশের ঢালে বাঁচবে চালাকি করে, মিথ্যে কেসার এফআইআরে মরবে নিজে বেঘরে, ডালে ডালে তুমি যতই চলো মানুষ চলছে পাতায়, শাসক ডালে ডালে তুমি যতই চলো মানুষ চলছে পাতায়, ৫০০ টাকার ভাতা বাড়িয়ে কি ইজ্জত কেনা যায়, ক্ষমতার লোভে মমতা ধ্বংস লোভের গুড়েতে বালি, ক্ষমতার লোভে ধ্বংস মমতা লোভের গুড়েতে বালি, বাংলার প্রতি গ্রামেতে এবার হবে সন্দেশ খালি, হাজারে হাজারে লক্ষ্মীরা আজ বেরোচ্ছে রাস্তায়, হাজারে হাজারে লক্ষ্মীরা আজ বেরোচ্ছে রাস্তায়, অত্যাচারের জবাব না দিয়ে ছাড়বে না সস্তায়, শিরদাঁড়া বেচা বুদ্ধিজীবীরা কত চুপ হবে আর, এই শিরদাঁড়া বেচা বুদ্ধিজীবীরা কত চুপ হবে আর, গণতন্ত্রের সাথে মারা যায় মানুষের অধিকার,
জ্বলছে আগুন বুকের ভিতর, থাকুক না পেট খালি। জ্বলছে আগুন বুকের ভিতর, থাকুক না পেট খালি। ইজ্জত হারা বাংলা জুড়ে হবে সন্দেশ খালি, হবে সন্দেশ খালি। শাসক যখন শোষক হয়েছ, মানুষকে ভাবো ভোটার। শাসক যখন শোষক হয়েছ, মানুষকে ভাবো ভোটার। কাটেন পড়বে, রক্ত ঝরবে, খেলা শেষ হবে লোটার। কাটেন পড়বে, রক্ত ঝরবে, খেলা শেষ হবে লোটার। খেলা শেষ হবে লোটার, খেলা শেষ হবে লোটার।